ভারতের যে সমস্ত বিজেপি নেতা এবং যারা বিজেপি করেন, বিশেষ করে আমাদের এই পশ্চিমবঙ্গের বিজেপির বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, তিনি গত 7 দিনে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা, বিশেষ করে চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর ইস্যুতে যেভাবে সাম্প্রদায়িকতা, উগ্রতা, প্রতিহিংসা ছড়িয়েছেন তা নজিরবিহীন। একটি স্বাধীন দেশের বিষয়ে একটি স্বাধীন দেশের নাগরিক রাজনৈতিক নেতা এভাবে কথা বলতে পারেন, হুমকি দিতে পারেন, সেটি আমাদেরকে এখন ভেবে দেখতে হবে। তো আমি যে কথাটি বলতে চাই সেটি হলো যে ভারতের বিজেপি সরকার এবং এই শুভেন্দু অধিকারীর মতো যারা বাংলাদেশে সাম্প্রদায়িকতার দাঙ্গা ছড়িয়ে দিতে চান, ইভেন এটাকে ইস্যু করে ভারতেও তারা একটা মুসলিম বিদ্বেষী উগ্রতা ছড়িয়ে দিতে চান এবং সব কিছু মিলে একটা ঘোলা পানিতে মাছ শিকার করে তারা বাংলাদেশের বিরুদ্ধে একটা টাফ ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। এই সব কিছুর পিছনে হচ্ছে একটা বিষয়, তাদের প্রিয় দিদি, তাদের প্রিয় দল, প্রিয় নেত্রী ক্ষমতাচ্যুত হয়ে যাওয়াটা তারা কোনোভাবেই মানতে পারেননি। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি 5ই আগস্ট ছাত্র জনতার গণভ্যুত্থানের মুখে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। সেই ভারত এখন এই ধরনের সাম্প্রদায়িকতা, উগ্রতা, হিংস্রতা, প্রতিহিংসা ছড়িয়ে দিচ্ছে। আমি তাদের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই, আপনারা বাংলাদেশের সাম্প্রদায়িকতা নিয়ে কথা বলেন, আপনারা বলেন যে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকজন তারা নির্যাতিত, নিপীড়িত হচ্ছে, তাদের বাসা বাড়িতে হামলা হচ্ছে, মন্দিরে হামলা হচ্ছে। কতটা, কোথায়, কত জায়গায় বলেন তো পরিসংখ্যান দিয়ে। আর আপনারা একবার আপনাদের চেহারাটা নিজের আয়নায় দেখেন, আপনাদের সরকারের আমলে কিভাবে ভারতে সংখ্যালঘু মুসলমানদের উপরে একের পর এক আপনারা নির্যাতনের স্টিম রুলার চালিয়েছেন এবং এখনো অব্যাহত রয়েছে। কিভাবে মুসলিম স্থাপনা ভেঙে দিয়েছেন, অযোধ্যার বাবরি মসজিদ ধ্বংস করে সেখানে রাম মন্দির করেছেন, এভাবে অসংখ্য মসজিদ আপনারা ভেঙে দিয়েছেন। আপনাদের এখন নজর হলো আজমির শরীফের উপরে, তাজমহলের দিকে, যত রকম মুসলিম স্থাপনা আছে এগুলো কি আমরা দেখি না ভিডিওতে? নামাজ পড়তেছে, সেখানেও আপনারা মুসলিম নামাজরত অবস্থায় লাঠি দিয়ে পিটিয়েছে। আমরা এগুলো বলতে চাই না, কারণ এটি ভারতের আভ্যন্তরীণ বিষয়। হ্যাঁ, আমরা মুসলমান, আমাদের কষ্ট লাগে, কিন্তু আমরা চাই হ্যাঁ ভারতের মুসলমানরা তাদের মতো করে এটা প্রতিবাদ করুক, তারা করছে, আমরা কিন্তু নাক গলাই না। সুপরিকল্পিতভাবে বাংলাদেশে আপনারা সাম্প্রদায়িকতার দাঙ্গা লাগাতে চান কেন? আপনাদের যে 7 সিস্টার বলে খ্যাত 7টি অঙ্গরাজ্যের মধ্যে মণিপুর, সেখানে কি হচ্ছে? সেখানে তো আপনাদের বিজেপি ক্ষমতায়, বিজেপির মুখ্যমন্ত্রী, সেখানে গত 3 বছর থেকে কি হচ্ছে? জাতিগত দাঙ্গা, কুকি, নাগা, যারা খ্রিস্টান সম্প্রদায়ের লোক, তাদের উপরে যে মেহতি সম্প্রদায়, আপনাদের হিন্দু সম্প্রদায়ের লোকের যে দাঙ্গা, এই পর্যন্ত কত লোককে আপনারা হত্যা করেছেন, কত লোককে ধর্ষণ করেছেন, বিভৎসকায় ধর্ষণ হচ্ছে না? সেখানে হিন্দু সম্প্রদায়ের লোক 55%, আর খ্রিস্টান হলো 45%। তাদের উপরে নৃশংসতা অব্যাহত আছে না? সেখানে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে না? আসলে আপনারা আপনার দেশের উগ্রতা, সাম্প্রদায়িকতা আপনারা গোপন রাখতে চান, আড়াল করতে চান, ওখানে আপনারা হিন্দুত্ববাদ কায়েম করতে চান। আর আপনাদের টার্গেট হচ্ছে বাংলাদেশ, যেই বাংলাদেশকে আপনারা দেশ স্বাধীনতার পর থেকে নানা ফরম্যাটে নিয়ন্ত্রণ করে আসছেন, নানা কায়দায়। আপনাদের কথা না শুনলেই আপনারা এখানে ষড়যন্ত্রের জাল পেতেছেন। অনেক আমরা শুনি, আমাদের কাছে অথেন্টিক প্রমাণ নেই, কিন্তু আমরা বুঝি যাদেরকে নিয়ন্ত্রণ করতে পারেন নাই তাদেরকে আপনারা নানাভাবে সরিয়ে দিয়েছেন। কেন রে ভাই? পাশের দেশ, আমি যদি খারাপ থাকি আপনি কি ভালো থাকবেন? আপনারা কি ভুলে যান
বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র, ভুলে যান। ৭১ সালে আপনারা আমাদের সহযোগী ছিলেন, আমরা আর কত কৃতজ্ঞতা স্বীকার করব। যদিও আপনাদের উদ্দেশ্য ছিল পাকিস্তান থেকে পুরো পাকিস্তান ভাগ করা, আপনারা তো বাংলাদেশের স্বাধীনতা চাননি। যে কারণে যখন বঙ্গবন্ধু স্বাধীনের পরে বলেছিলেন যে ইন্দিরা গান্ধীকে আপনার আর্মি ফেরত নিয়ে যান, তখন কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু আপনাদের চক্ষুশূল হয়ে গিয়েছিল। এটা ইতিহাস। আমরা তো এটাই মনে করি যে সেই কারণে, সেই ক্ষোভ থেকেই আপনারা বঙ্গবন্ধুকে পরবর্তীতে বাকশাল করতে বাধ্য করেছিলেন। বঙ্গবন্ধুকে শেষ করে দেওয়ার জন্য আপনারা তার উপরে এক নাকতন্ত্র চাপিয়ে দিয়েছিলেন। বঙ্গবন্ধু যখন এই অঞ্চলে আঞ্চলিক নেতা হওয়ার স্বপ্ন দেখেছিলেন এবং তার সেই ক্যারেক্টার ছিল, তখন আপনারা স্বৈরাচারী বানিয়ে তাকে ক্ষমতা থেকে সরানোর ব্যবস্থা করেছিলেন। বলতে পারি আমরা এগুলা। যাকেই নিয়ন্ত্রণ করতে পারেন নাই, তাকেই আপনারা শেষ করে দিয়েছেন। আজ স্বাধীনতার ৫৪ বছরে, আজ ৭১ সাল নয়, জেড জেন প্রজন্ম বাংলাদেশে। আপনারা ভালো থাকেন আপনাদের দেশ নিয়ে, আমরা ভালো থাকি আমাদের দেশ নিয়ে। আপনারা যদি আপনাদের দেশকে ভালোবাসতে পারেন, আমরা আমাদের দেশকে ভালোবাসলে অপরাধ কোথায়? আমি আমার অনেক ইন্ডিয়ান বন্ধুদের কথা বলতাম, ঢাকায় কর্মরত। এর আগেও বলেছি আমি যে দাদা, আপনারা যেভাবে আপনাদের দেশকে ভালোবাসেন, আপনাদের কাছ থেকে আমরা শিখি ওই ভালোবাসাটা, ওই দেশপ্রেমটা। আপনারা যদি আপনাদের দেশের স্বার্থ সুরক্ষার জন্য সব কিছু করতে পারেন, তা আমরা কেন করতে পারবো না? আমি বলতাম, যদি আমার এই ভিডিও তারা দেখে থাকেন, তারা স্বীকার করবেন যে হ্যাঁ, আমি তাদের বলেছি। আমি বলেছি ওই একটি দল, একটি ব্যক্তিকে আপনারা কেন ভালোবাসেন, কেন বাংলাদেশের মানুষকে ভালোবাসেন না? আজকে বাংলাদেশের বেশিরভাগ মানুষ এন্টি ইন্ডিয়ান কেন হবে? এটা আপনাদের দায়, আপনাদের হাতের কামাই, আপনারা তৈরি করেছেন। আপনারা ওই ১৯৭১ সালের পর থেকে একটি দল, একটি ব্যক্তি, একটি দল, একটি ব্যক্তি এর মধ্যে ছিলেন। কেন? বাংলাদেশে অবাধ সুষ্ঠু নির্বাচন হলে, বাংলাদেশ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হলে আপনাদের তো লাভ। যদি আপনাদের মধ্যে দুর্বিসন্ধি না থাকে। আমাদের দেশের প্রতিটি নাগরিককে বলতে চাই, আপনারা দেখবেন যেখানে কিন্তু সফট পাওয়ার কাজ করে। কোনো একটি দেশ যখন আরেকটি দেশকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন সেই দেশের সংস্কৃতি, সে দেশের শিক্ষা, সে দেশের গণমাধ্যম, সে দেশের ব্যবসা বাণিজ্য সব আস্তে আস্তে তারা নিয়ন্ত্রণ নিয়ে নেয়। প্রথমে নেয় কিন্তু সংস্কৃতি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব। একটি জাতিকে নিয়ন্ত্রণ করতে গেলে প্রথমে নিয়ন্ত্রণ করতে হয় তার সংস্কৃতি এবং শিক্ষা। দেখেন খেয়াল করে, শুরু থেকে কারা আমাদের সংস্কৃতি শিক্ষা নিয়ন্ত্রণ করেছে? তাদের মতাদর্শের লোক তৈরি করেছে, নামে বাংলাদেশি, তাদের সমস্ত কথাবার্তা প্রেম সব ভারতের প্রতি। আমি কোনো উস্কানি ছড়াচ্ছি না, বাস্তবতা কথা বলছি। আপনারা বিচার বিবেচনা করুন, পড়াশোনা করুন, দেখুন, জানুন যে এটি সত্য কিনা। কিভাবে বাংলাদেশের এমন কোনো সমাজ, সোসাইটি ছিল না, এমন কোনো শ্রেণী পেশার লোক ছিল না যেখানে তারা নিয়ন্ত্রণ করে নাই। বিশেষ করে গত ১৫-১৬ বছরে বাংলাদেশের প্রতিটি সেক্টর তাদের নিয়ন্ত্রণে ছিল। তাদের কথায় সচিব নিয়োগ হতো, তাদের কথায় মন্ত্রী নিয়োগ হতো, তারা এমপি বানাতেন। আপনারা শোনেন নাই কুষ্টিয়ার এক আওয়ামী লীগের এমপি প্রার্থী বলেছিলেন কি, আমি ভারতের প্রার্থী? কেন? হতভাগা দেশ আর এই দেশের হতভাগা একজন নাগরিক। আফসোস যে নিজের দেশকে ভালোবাসতে পারে না, নিজের দেশ সম্মান দেখাতে পারে না, তার কাছে কি আশা করা যায়? আমরা চাই সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতির দেশ, একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, যেটা আমরা ছোটবেলা থেকেই আমরা এই মনস্তত্ত্ব নিয়ে আমরা বেড়ে উঠেছি। আমাদের খেলার সাথী, পড়ার সাথী, আমাদের বন্ধুরা, এখনও আমাদের অনেক বন্ধু বান্ধব মহল, অনেক ঘনিষ্ঠ পারিবারিক বন্ধু হিন্দু সম্প্রদায়ের লোক, অত্যন্ত পারিবারিক বন্ধু। অনেক হিন্দু সম্প্রদায়ের লোক আছে, তারা কিন্তু অসাম্প্রদায়িক। আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের বেশিরভাগ হিন্দু কিন্তু অসাম্প্রদায়িক। কিছু আমাদের দুর্ভাগ্য যে তারা আমাদের বাংলাদেশের নাগরিক, কিন্তু তারা তাদের কথাবার্তা, আচরণ, তাদের পরিকল্পনা, তাদের সমস্ত কিছু হলো তারা একটি দেশের স্বার্থ উদ্ধার করতে চায়। এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে, এসব বাদ দেন। এ দেশটা আমাদের। দেখেন একটা কথা বলি, জানা আছে ইতিহাস আপনাদের, 1947 সালে দেশ বিভাগের পর হায়দ্রাবাদ কীভাবে দখল হয়ে গিয়েছিল 48-এ, মনে আছে আপনাদের? ইতিহাস পড়ে দেখেন। ওই হায়দ্রাবাদেও কিন্তু দাঙ্গা বাঁধিয়ে দেওয়া হয়েছিল। ওই হায়দ্রাবাদ দখল করে নিয়ে, হায়দ্রাবাদ কিন্তু ব্রিটিশ
ব্রিটিশদের কাছ থেকে যখন মুক্ত হয় ভারতবর্ষ, তখন কিন্তু ওই পাকিস্তান আর ভারত দুটো কিন্তু রাষ্ট্র হয়। তখন কিন্তু হায়দ্রাবাদ কিন্তু স্বাধীন ছিল, হায়দ্রাবাদের সব কিছু ছিল, স্বাধীন পুলিশ, তাদের আদালত, তাদের সেনাবাহিনী সব ছিল। সে হায়দ্রাবাদের কত বড় রাজ্য, 82,000 বর্গ কিলোমিটারের রাজ্য হায়দ্রাবাদ, সেটাকে ভেঙে এখন টুকরো টুকরো করে 3টা রাজ্য করা হয়েছে, কর্ণাটক, মহারাষ্ট্র, আর একটা সম্ভবত মনে হয় নাগাল্যান্ড। সিকিম কি অবস্থা হলো 75 সালে এসে, 48 হায়দ্রাবাদ, 75 সিকিম ভারতের হয়ে গেল। বাংলাদেশের প্রত্যেকটা নাগরিককে বলবো, দেশপ্রেমিক প্রত্যেকটা নাগরিককে বললো, ইতিহাস থেকে শিক্ষা নিন প্লিজ। এই চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীরা, তাদের দুর্বিসন্ধি আছে। একটি থিওরি, একটি অঙ্ক আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। দেখেন, গতকাল ইসকন বাংলাদেশের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে দাবি করা হলো যে চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারীকে আমরা নৈতিক স্খলনজনিত অপরাধের দায়ে বহিষ্কার করেছি। ভালো কথা, যদি আমরা শুনেছি যে শিশু নিপীড়ন তিনি করেছেন, জঘন্য কাজ করেছেন, তার বিরুদ্ধে আরও অনেক অভিযোগ আছে, তারা বলছেন, তারা খুলে বলেন না। ওকে, তো আমার কথা হলো যে এরকম একটা বিতর্কিত লোক, তাকে কিভাবে, তাকে দিয়ে আবার আপনার এই সম্মিলিত সনাতনী জাগরণ জোট করা হলো, সেই জোটের মুখপাত্র করা হলো। মিলেন আপনারা, যাকে ইসকন থেকে বহিষ্কার করা হলো সেই ব্যক্তিকে কিভাবে সম্মিলিত সনাতন জোটের জাগরণ জোটের মুখপাত্র করা হলো? মিলান অঙ্কটা? তাহলে এটা কি ধরনের বহিষ্কার? ইসকন তো হিন্দু সম্প্রদায়ের একটি আধ্যাত্মিক, একটি ধর্মীয় প্রতিষ্ঠান, ঠিক কিনা? ইসকন যারা করে তারাও হিন্দু সম্প্রদায়ের লোক, ধর্মীয় গুরু, তারা ধর্ম নিয়ে, হিন্দু ধর্ম নিয়ে কাজ করে, গবেষণা করে, হিন্দু ধর্মের প্রসার ঘটাতে চায়, তাদের এজেন্ডা আছে, ইসকনের ওয়েবসাইটে গেলে দেখা যায়। তাহলে হিন্দু সম্প্রদায়ের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় প্রতিষ্ঠান হল ইসকন, সেই ইসকন থেকে যিনি এরকম একটি খারাপ জঘন্য কাজের জন্য বহিষ্কৃত, তাকে দিয়ে কিভাবে হিন্দু সম্প্রদায়ের লোকজনে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বলে তো সব হিন্দু সম্প্রদায়ের সকল সংগঠন মিলে করা হলো ঠিক আজ থেকে 10 দিন আগে যে সম্মিলিত সনাতনী জাগরণ জোট মেলে। এবং দেখেন তার বক্তব্য শোনেন, রংপুরে সে কি কথা বলেছে। সে বক্তৃতার একটা পর্যায়ে বলেছে, সে তো ঢালাও বলেছে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার, নির্যাতন, উচ্ছেদ চলছে, আর যদি এটা অব্যাহত থাকে বাংলাদেশ সিরিয়া হবে, ইরাক হবে, লেবানন হবে। এটি ছোটোখাটো ইঙ্গিত নয়, এটি সুদূর প্রসারী পরিকল্পনার ইঙ্গিত। আমি আপনাদের সামনে এটা বলে রাখলাম, যাদের চিন্তা করার সময় আছে চিন্তা করতে পারেন। অতএব আমাদের সবাইকে সতর্ক হতে হবে, সাবধান হতে হবে। শকুনেরা কিন্তু হাতছানি দিয়েছে। এমনিতেই আমরা গত 54 বছরে আমরা এই আমাদের বন্ধুপ্রতিম পাশের দেশটির প্রতি উপরে আমরা নির্ভরশীলতা বাড়িয়েছি, এটা ঠিক না। আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে নির্ভরশীলতা বাড়িয়েছি, আমদানির ক্ষেত্রে, অনেক কিছুর ক্ষেত্রে। আমাদের প্রথম উচিত ছিল এই নির্ভরশীলতা কমিয়ে এনে নিজেরা স্বয়ংসম্পন্ন হওয়া। ইভেন আমরা বিদ্যুতের মতো আমরা একটা সেন্সিটিভ বিষয়ে আমরা তাদের কাছ থেকে আমদানি করার করেছি। একদিন এটা নিয়ে গবেষণা হবে, এটি কত বড় আত্মঘাতী ভুল সিদ্ধান্ত। 2 জন ব্যক্তিকে ধন্যবাদ জানাতে চাই। প্রথমত হলো আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকরুজ্জামানকে। সত্যিই আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী, তারা আমাদের অহংকারের প্রতীক। তাদের মধ্যে 2-1 জন বিচ্যুত হতে পারে, হয়েছেও, কিন্তু আমি মনে করি জেনারেল ওয়াকরুজ্জামান যেই পরিবার আত্মীয় হোক না কেন, 5ই আগস্টের পর থেকে তার যে অনন্য ভূমিকা, তার যে দেশপ্রেমিক ভূমিকা, তিনি যদি এটা অব্যাহত রাখেন, জাতিকে ঐক্যবদ্ধ রাখেন, ওনার নাম বাংলার ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে হ্যাঁ, একজন জেনারেল আমাদেরকে মেঘদূত হিসাবে রক্ষা করেছিলেন। আমরা চাই বীরের জাতি হিসাবে জেনারেল ওয়াকরুজ্জামান আপনি এগিয়ে যান, আপনার দেশপ্রেমিক বাহিনী নিয়ে আমরা সবাই মিলে এক থাকব। আমাদের দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ, এখানে উস্কানি দিয়ে কিছু করতে পারবে না। আর একটু ধন্যবাদ জানাতে চাই রংপুরে পুলিশ সুপারকে। আমি 3 দিন আগে বলেছিলাম যে প্রতিটি জেলায়, প্রতিটি উপজেলায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, যাদেরকে বলা হয় সংখ্যালঘু, যদিও আমি বলি আমি মানি না, সবাই আমার বাংলাদেশের নাগরিক, তবুও তাদেরকে নিয়ে শ্রেণী পেশার লোক নিয়ে মিটিং করা হোক। উনি করেছেন।
সেখানে কিন্তু বেরিয়ে এসেছে, ইসকনরা দাবি করেছে যে মন্দিরে হামলা হয়েছে, ওখানে কিন্তু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার না হামলা হয়নি। আমরা এটাই চাই, এভাবে সত্য বেরিয়ে আসুক। প্রত্যেকটি জেলায়, প্রত্যেকটি উপজেলায় প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা, আমাদের জেলা প্রশাসক, আমাদের এসপি মহোদয়রা, তারা মিটিং ডাকেন, প্লিজ এই কাজটা করেন। সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের কল করেন, মুসলমান সম্প্রদায়ের নেতাদের রাখেন, বিএনপি জামাত সহ যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতারা আছেন, সিভিল সোসাইটি আছেন, আমাদের সমন্বয়করা আছেন, সম্মিলিতভাবে যে ধরনের মিটিং করেছেন রংপুরের এসপি মহোদয়, আমি তাকে ধন্যবাদ জানাতে চাই। এভাবে সাম্প্রদায়িকতার উস্কানির বিষ দাঁত ভেঙে দিতে হবে। আর ওই যে ভারতের গদি মিডিয়া, ওই বিজেপির মিডিয়া, ওই রিপাবলিক বাংলা সহ আরও অনেক যারা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যে সমস্ত অনলাইন অ্যাক্টিভিস্ট যারা একেবারে বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর জন্য উঠে পড়ে লেগেছে, তাদের প্রত্যেকটা প্রোপাগান্ডার আমাদের জবাব দিতে হবে। এবং আমি মনে করি ঢাকায় কেন্দ্রীয়ভাবে সরকারের উচিত হবে এ ধরনের মিটিং আয়োজন করা। এটা বলতে চাই যে আমাদের যে সমস্ত ইসলামী সংগঠনগুলো আছেন, হেফাজতে ইসলাম সহ, প্রত্যেকের প্রতি অনুরোধ থাকবে, আপনারা কেউ উস্কানিমূলক বক্তব্য দিবেন না, প্লিজ। অনেকেই খেলার চেষ্টা করছে, অনেকে ফাঁদ পেতেছে, এই ফাঁদে কেউ পা দিবেন না। আইন আছে, আমরা মনে করি ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার শক্তভাবে ধরবে। চট্টগ্রামে আমাদের তরুণ আইনজীবীকে যারা হত্যা করেছে, ইতিমধ্যেই কিন্তু অনেকে চিহ্নিত হয়েছে। যে তথ্য প্রমাণ হাজির করতে পারি আমরা, বিশ্ববাসী দেখবে কারা, কোন সম্প্রদায়ের লোক, কি কারণে, কোন উদ্দেশ্যে, সব তদন্তে বেরিয়ে আসবে। প্লিজ কেউ উস্কানিমূলক বক্তব্য দিবেন না, কেউ আইন হাতে তুলে নেবেন না। একটি মন্দিরে যেন হামলা না হয়, একটু আমার হিন্দু ভাইদের কারোর প্রতি যেন একটি টোকা দেয়া না হয়। দেখি ওরা কনস্পিরেসি করুক, কীভাবে ওরা কনস্পিরেসি সফল করতে পারে। সেখান থেকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তারা বিবৃতি দিয়েছে, আপনারা দেখেছেন। সেই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি দাবি করা হয়েছে। এই গত কয়েকদিনের সমস্ত গন্ডগোল ফ্যাসাদ হয়েছে, সেটা নিন্দা জানিয়েছে। দুর্ভাগ্য, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, উনি একটিবারের জন্য জুলাই আগস্টের গণহত্যায় যে এত হাজার মানুষ প্রাণ গেল, এটা নিয়ে উনি একটি কথা বলেন নাই। আপনি বঙ্গবন্ধুর মেয়ে হয়ে থাকলে এটা বলেন। বাংলাদেশের আপনি 3 বার টানা প্রধানমন্ত্রী ছিলেন, বলেন একবার এ দোষ কার? জুলাই আগস্টের গণহত্যার দায় কার? আপনি নিন্দা জানান, বিচার চান, আপনি চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তি চান, অসুবিধা নাই। আমি মনে করি যে একদিন আমরা কেউ থাকবো না। আমরা কি রেখে যাচ্ছি নতুন প্রজন্মের জন্য? আমি, আপনি, আপনারা কি রেখে যাচ্ছি? আপনি তো একটি দলের সভানেত্রী। আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি কি রেখে যাচ্ছেন? এই ইতিহাস, এই যা ঘটেছে, মানুষ আপনাকে কি স্মরণ করবে? আপনি কোনটা মনে রাখবে? আমরা মনে করি যে আওয়ামী লীগে অনেক ভালো মানুষ আছে, তারা বিব্রত, লজ্জিত এবং সংক্ষুব্ধ, হয়তো দলীয় কারণে মুখ খুলতে পারে না, বলে না। সময় এসেছে সবাইকে শিক্ষা নিতে হবে এবং প্রতিটি হত্যাকাণ্ডের, প্রতিটি অপরাধের বিচার হতে হবে। আমরা কেউ আইন হাতে তুলে নিব না, আর বাংলাদেশকে নিয়ে কাউকে আর খেলতে দিব না। আসেন সবাই শপথ নেই। আর আমরা যারা মেইন স্ট্রিম মিডিয়ার কর্মীরা আছি, আমাদেরও দায়িত্ব কর্তব্য আছে। প্রত্যেকটা প্রোপাগান্ডার জবাব দিতে হবে। তথ্য মন্ত্রণালয়কে বলি, আপনাদেরকেও কিন্তু জবাব দিতে হবে। কে কি বললে কথা বলে চলবে না। প্রোপাগান্ডা দিয়েই কিন্তু অনেক কিছু হয়। ভারতের মিডিয়াগুলো তারা প্রোপাগান্ডা ছড়িয়ে বিশ্বব্যাপী একটা উস্কানি প্লট তৈরি করতেছে। এটাকে আপনাদের জবাব দিতে হবে। আমি মনে করি দেশটা আমার, আপনার, আমাদের। আমরা ভালো থাকলে আমাদের পরবর্তী প্রজন্ম ভালো থাকবে। আমরা এখানে থাকবো না, কিন্তু আমরা এমন বাংলাদেশ রেখে যেতে চাই, যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি অবাধ, গণতান্ত্রিক, একটি সাম্যের রাষ্ট্র হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে একদিন, ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।